বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো, বাসায় আছো। পূর্বের মতো আবারও চলে আসলাম তোমাদের সাথে অনলাইন ক্লাস নিতে। আজকে আবারও নবম ও দশম শ্রেণীর ফিনান্স ব্যাংকিং বিষয়ের তৃতীয় অধ্যায়ের অর্থের সময়মূল্যের ধারাবাহিক পঞ্চম ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রাকিব হাসান, প্রভাষক, ফিনান্স ব্যাংকিং ও বিমা, আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ। তো পূর্বের মতোই আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে আমরা কিছু কথা আমাদের বলে নিতেই হবে, যে কিছু কথা আমাদের বলাই উচিত তোমাদের কাছে। সেটা হচ্ছে, তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো, যা পড়তেছো, বা দশম শ্রেণীতে বিশেষ করে যারা আসো, তোমাদের জন্য এক বিশেষ সুযোগ। এই সুযোগটা তোমরা কি বলে এটারে, তোমরা যে এই ছাত্র জীবনে এর মতো সুযোগ আর কখনোই কিন্তু পাও নাই বা পাবাও না। কারণ কি? কারণ এত লম্বা সময়, এত বড় একটা ছুটি পেয়েছো তোমরা, যে হচ্ছে তোমাদের যে রিডিং টাইপের যে বইগুলো আছে, যেগুলো থিওরিটিক্যাল বইগুলো আছে, এগুলো তোমরা গল্পের বইয়ের মতো সুন্দর করে পড়বে, যাতে করে তোমাদের বহু নির্বাচনী যেন খুব সুন্দর করে তোমরা দিতে পারো। আর অলস সময় হেলাই ফেলাই না কাটিয়ে, মোবাইলে ব্যস্ত না থেকে, আমরা যারা অনলাইন ক্লাস দিচ্ছি, আমরা যারা অনলাইন ক্লাস নিচ্ছি, এই ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে এবং যে বাড়ির কাজগুলো আছে এগুলো করবে। 9-এ যারা আসো তাদের জন্য বলছি যে তোমরা অবশ্যই এগুলো করবে, কারণ হচ্ছে তোমাদের এগুলো কিন্তু পড়া উচিত। বিশেষ করে 10-এ যারা আসো, তোমরা কিন্তু এসএসসি পরীক্ষার্থীর সামনে, তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষার সামনে, তো তোমাদের আরও বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো আমরা যেগুলো বললাম, তো এগুলা তোমরা অবশ্যই পড়বা। অনেকে বই পড়ার অভ্যাস একদমই নাই, আবার গল্পের বই পড়ো। গল্পের বইয়ের মতো নিজের বইটা পড়ো। এখন হুমায়ুন আহমেদের বই না পড়ে নিজের বইটা পড়ো। তো এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করো না। তোমরা যারা পড়তেছো না এখনও, পড়া শুরু করো। যে ভিডিও টিউটোরিয়াল দিতেছি, শুধু এগুলোর আশায় থাইকো না। যে সাবজেক্টগুলো হয়, বাকি যে সাবজেক্টগুলো হয় না, এগুলোও রেখে দিও না, অবশ্যই একটু পড়ো। ঠিক আছে, আমরা আর কথা না বাড়াই, আমরা চলে যাই আজকের মূল আলোচনায়। আমাদের আজকের শিক্ষণফল বা আমরা আজকের পাঠ থেকে তোমরা যা শিখতে পারবে তা হচ্ছে সুদের হার নির্ণয় প্রক্রিয়া। তো সুদের হার নির্ণয় প্রক্রিয়ার কথায় যাওয়ার আগে আমরা গত 2টা ক্লাসে আমরা যা শিখেছিলাম, একটা হচ্ছে বর্তমান মূল্য আর একটা ভবিষ্যৎ মূল্য। বর্তমান মূল্য নির্ণয় কিভাবে করতে হয় এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় কিভাবে করতে হয়। আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করছি যে আমি বর্তমানে কিছু টাকা রাখলাম, 5 বছর পরে এই টাকাটা সুদসহ কত হবে। তাহলে 5 বছর পরে যে টাকাটা আমি যদি ব্যাংকে সাপোজ ধরে নাও আমি 10,000 টাকা রাখলাম, আমি 3 বছর পরে যদি আমি ব্যাংক থেকে উঠাইতে চাই, তাহলে কি আমাকে 10,000 টাকায় আমি উঠাবো, না আরও বেশি দিবে ব্যাংক আমাকে? অবশ্যই আরও বেশি দিবে। তো এটার সাথে কি জড়িত, এটার সাথে কি আছে? টাকা তো আর বাবু বাচ্চা দেয় না, তাই না? তো আমরা জানি তো টাকা কি, ওইটার মধ্যে সুদ আছে। ওই টাকাটা অতিরিক্ত 10,000 টাকা রাখলে আমি ধরে নিলাম সাপোজ আমাকে 3 বছর পরে 20,000 টাকা দিয়েছে, আরও 10,000 টাকা বাড়িয়ে দিয়েছে। ওই টাকা কিসের টাকা? ওই 10,000 টাকা যে দিল, এটা কিসের? এটা হচ্ছে জাস্ট আমাকে সুদ দিছে। আমি 10,000 টাকা রাখছিলাম ব্যাংকে, ওই ব্যাংকে রাখার কারণে আমাকে ব্যাংক আরও 10,000 টাকা কি দিছে? সুদ দিছে। কয় বছরে? 3 বছরের পরে। তো ঠিক আমরা এটাই বলতেছি যে আমরা বর্তমান মূল্য নির্ণয় করি না, এবং ভবিষ্যৎ মূল্যের বর্তমান মূল্য নির্ণয় করি, আর বর্তমানে টাকা রেখে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করি। যেটাই করি না কেন, আমাদের সবগুলোর সাথে আমাদের কি জড়িত? সুদের হার জড়িত। তাহলে আমরা 1 নম্বরের প্রশ্ন এরকম করে পড়ি যে অর্থের সময় মূল্যের সাথে কি জড়িত? আমরা জানি সুদের হার জড়িত। তো আমরা আজকে সুদের হার নির্ণয়ের প্রক্রিয়া শিখব, যে সুদের হার নির্ণয় করার প্রক্রিয়াগুলো কি কি। তো আমরা একটু দেখব। ঠিক আছে, চলে যাই আমরা আজকের আলোচনায়। তো দেখো, এখানে সুদের হার নির্ণয়ের প্রক্রিয়া আমি একটা দিচ্ছি, তাহলে একটু পড়ি। অর্থের সময় মূল্যের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইন্টারেস্ট রেট বা ডিসকাউন্ট রেট বা সুদের হার। একই কথা।
এখানে ইন্টারেস্ট রেট এবং ডিসকাউন্ট রেট মূলত একই বিষয়, মানে ইন্টারেস্ট রেট ইংরেজি শব্দ, ডিসকাউন্ট রেট শব্দ, সুদের হার বাংলা, একই কথা এগুলা। সুদের হারকে সাধারণত বার্ষিক শতকরা হারে প্রকাশ করা হয়, মানে সুদের হারকে আমি 10,000 টাকা রাখলাম, আমাকে যদি ব্যাংক মানে হচ্ছে 100 টাকা বেশি দেয়, তাহলে মানে 10,100 টাকা দেয়, তাহলে আমি তো বলি না আমাকে 100 টাকা দিছে, আমি বলি 10% বেশি দিছে। মানে এটাই বলছে যে সুদের হারকে, দেখো, সুদের হারকে সাধারণত বার্ষিক শতকরা হারে প্রকাশ করা হয়। এই কথাটার মানে হচ্ছে এইটা, যে আমি ব্যাংকে টাকা জমা রাখলাম, ব্যাংক আমাকে অতিরিক্ত যে টাকাটা দেয় এটাকে টাকায় বেশি, মানে টাকায় বলা হয় না যে আমি 10,000 টাকা রাখছিলাম, ব্যাংক আমাকে 100 টাকা বেশি দিছে, এরকম বলে আমরা বলি হচ্ছে শতকরাই বলি, তাই বলছে বার্ষিক শতকরা হারে প্রকাশ করা হয়। কোনো বিনিয়োগ থেকে আমাদের প্রাপ্তির হার কত তাকে আমরা ইন্টারেস্ট রেট বা ডিসকাউন্ট রেট বলি। মানে কোন বিনিয়োগ থেকে আমাদের প্রাপ্তির হার কত বা ডিসকাউন্ট রেট কত, এবং এটাকে শতকরা হারে প্রকাশ করা হয়। তাহলে কোন জায়গায় বিনিয়োগ করলে কত লাভ হয়, কোন জায়গায় বিনিয়োগ করলে লাভ কম হয়েছে, তো এটা আমরা, বা ওই ব্যাংকে সুদ বেশি দেয় মানে হচ্ছে কত পার্সেন্ট, এই ব্যাংকে সুদ দেয় এত পার্সেন্ট, এই যে পার্সেন্ট বলি আমরা কিন্তু বলি না এই ব্যাংকে টাকা রাখলে এত টাকা বেশি দিব, এই ব্যাংকে টাকা রাখলে এত টাকা বেশি দিব, এরকম কিন্তু বলি না। আমরা কি বলি, আমরা বলি যে এই ব্যাংকে এত পার্সেন্ট সুদ দিবে, এই ব্যাংকে টাকা জমা রাখলে এত পার্সেন্ট সুদ দিবে। তাহলে সেটাই বলছে যে কোন বিনিয়োগ থেকে আমাদের প্রাপ্তির হার কত তাকে আমরা ইন্টারেস্ট রেট বা ডিসকাউন্ট রেট বলি। হ্যাঁ, আমি কত পাবো, কোন জায়গায় বিনিয়োগ করলে আমি কত পাবো, এটাকে আমরা কি বলি, ইন্টারেস্ট রেট বা ডিসকাউন্ট রেট, এবং এটাকে শতকরা হারে প্রকাশ করা হয়। তাই তো বললাম যে কত পার্সেন্ট দিবে, তাই না? তো তারপরে দেখো, সাধারণত কোন বিনিয়োগ থেকে ভবিষ্যতে কি পরিমাণ ফেরত পাওয়া যাবে তা হিসাব করতে আমরা যে রেট বা হার ব্যবহার করি তাকে ইন্টারেস্ট বলে। তাহলে তারপর একটু আগে আমি বললাম যে কোন বিনিয়োগ থেকে, কোথায় বিনিয়োগ করলে আমার ভবিষ্যতে লাভটা বেশি হবে, তো আমরা ওই জায়গায় বিনিয়োগ করি। তাহলে কোথায় বিনিয়োগ করলে ভবিষ্যতে বেশি হবে এটা আমরা বুঝি কেমনে, যে যেটার মধ্যে ইন্টারেস্ট রেট বেশি বা ডিসকাউন্ট রেট বেশি, ওইটা সুদের হার যেটার মধ্যে বেশি ওইটার মধ্যেই আমরা কি করি, বিনিয়োগ করি। তাহলে অবশ্যই আমরা বুঝি যে ইন্টারেস্ট রেট যেটা বেশি ওটার মধ্যে মানে হচ্ছে লাভটা বেশি। এবং ভবিষ্যতে কোন আয় বা প্রাপ্তির বর্তমান মূল্য কত সেটা বের করতে যে রেট বা হার ব্যবহার করি তাকে কি বলে, ডিসকাউন্ট রেট বলে। হ্যাঁ, ভবিষ্যতে আমি 10,000 টাকা পাবো, এটার বর্তমান মূল্য আমি কিভাবে বের করব, এটা করতেও কিন্তু কি লাগে, আমাদের সুদের হার লাগে। তাই বলছে অর্থায়নের 3 ধরনের সুদের হার ব্যবহৃত হয়। তাহলে হচ্ছে অর্থের সময় মূল্য বা অর্থায়নে কয় ধরনের সুদের হার ব্যবহৃত হয়, 3 ধরনের। তাহলে 3 ধরনের কোনটা, একটা হচ্ছে এই যে সরল, চক্রবৃদ্ধি এবং কার্যকরী সুদ, এই 3 ধরনের। তাহলে এই যে এখানে দেখো 2টা ভাগ দিছে মূলত, নামিক সুদ আর হচ্ছে কার্যকরী। তো নামিক সুদের হার আর কার্যকরী সুদের হার 2টা ভাগ দিছে, আবার এটার মধ্যে নামিক সুদের মধ্যে আবার 2টা ভাগ, তো বেসিক্যালি হচ্ছে 3টা। তাহলে এই 3টা কাউন্ট করা হয়, যে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ এবং কার্যকরী সুদ। তাহলে আমরা বুঝলাম যে সুদের হার নির্ণয়ের প্রক্রিয়া, যে আসলে অর্থায়নে তিনটা প্রক্রিয়া ব্যবহার করে সুদের হার নির্ণয় করা হয়। সেই 3টা প্রক্রিয়াগুলা কি? সেই 3টা প্রক্রিয়া হচ্ছে সরল সুদের মাধ্যমে সুদের হার নির্ণয় করা যায়, চক্রবৃদ্ধি সুদ এবং কার্যকরী সুদ। এই 3টা সুদের মানে হচ্ছে সুদের প্রক্রিয়ার মাধ্যমে সুদের হার কি করা যায়, নির্ণয় করা যায়। তো আমরা দেখব যে নামিক সুদ কাকে বলে বা নামিক সুদটা কি, এটা আবার কি জিনিস। আবার নামিক সুদের মধ্যে 2টা ভাগ আছে, আমরা এটা পর্যায়ক্রমে দেখব। তো আগে দেখি নামিক সুদটা কি। দেখো, যে সুদের হারে ঋণদাতা ঋণ গ্রহীতার মধ্যে চুক্তি হয় তাকে নামিক সুদ বলে। কি বলছে, যে হারে ঋণদাতাকে যে দেয়, আমি যদি ব্যাংক থেকে ঋণ নেই তাহলে ঋণদাতা হচ্ছে ব্যাংক, ঋণ গ্রহীতা আমি নিছি ব্যাংক থেকে, আমি ঋণ গ্রহীতা। তাহলে বলছে যে সুদের হারে ঋণদাতা ও ঋণ গ্রহীতার মধ্যে চুক্তি হয় তাকে কি বলে, নামিক সুদের হার বলে। অর্থাৎ ঋণদাতা ও ঋণ গ্রহীতার মধ্যে চুক্তিবদ্ধ সুদের হারকে নামিক সুদের হার বলে। তাহলে ঋণদাতা এবং ঋণ গ্রহীতার মধ্যে চুক্তিবদ্ধ সুদের হারকে কি বলে, নামিক সুদের হার বলে। অন্যদিকে সুদের হার বা আবার একটু পড়ি, অন্যদিকে বা অন্যভাবে সুদের
বার্ষিক হারকে নামিক সুদের হার বলে। তাহলে সুদের বার্ষিক হারকে কি বলে? নামিক সুদের হার বলে। আচ্ছা, আমরা এই নামিক সুদটা বোঝার জন্য একটা উদাহরণ দিয়ে না বুঝলেই নয়, আমরা তাহলে বুঝতে পারবো আসলে নামিক সুদ কোনটা। তাহলে উদাহরণস্বরূপ বলা যায়, মনে করো তুমি কালিয়াকৈর শাখার জনতা ব্যাংক হতে 3 বছরের জন্য 10% সুদে 1,20,000 টাকা ঋণ গ্রহণ করলে। আচ্ছা, ধরে নাও তাহলে তুমি কালিয়াকৈর যে জনতা ব্যাংক আছে, এই জনতা ব্যাংক থেকে তুমি 10% হারে 1 লক্ষ টাকা ঋণ গ্রহণ করলে। তাহলে তুমি যখন কালিয়াকৈর এই জনতা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে গেছো বা যখন নিছো, তোমার সাথে চুক্তি হয়েছে কত পার্সেন্ট তুমি দিবা সুদ। যেহেতু তুমি ঋণ নিছো, ঋণ নিলে তো সুদ দিতে হয়। আমি যদি টাকা জমা রাখি তাহলে ব্যাংক আমাকে দিবে, আর আমি যদি ব্যাংক থেকে টাকা ঋণ নিই তাহলে ব্যাংকে আমাকে ব্যাংকে দিতে হবে, তাই না? তো এখন আমি যখন ব্যাংক থেকে ঋণ নিছি, তখন এখানে চুক্তি হয়েছে আমার সাথে আর ব্যাংকের সাথে যে আমি ব্যাংককে কত পার্সেন্ট সুদ দিব? 10% সুদ দিব। তাহলে এই যে আমি ব্যাংক থেকে যে ঋণ নিলাম, আমি আমি যখন তাদের কাছে ঋণ নিছি, তখন যে দলিল পত্রাদির মধ্যে লেখা ছিল যে আমি 10% সুদ দিতে বাধ্য থাকিব, যে এই যে একটা চুক্তি হয়েছে, এই যে 10% সুদ, এটাই হচ্ছে কি সুদ? নামিক সুদ। তাই বলছে, দেখো, যে সুদের হারে ঋণদাতা ও ঋণ গ্রহীতার মধ্যে চুক্তি হয় তাকে কি বলে? নামিক সুদ বলে। তাহলে তুমি এখানে ঋণ নিছো, তো তোমার সাথে ব্যাংকের সাথে চুক্তি হয়েছে যে তোমাকে কি করতে হবে? 10% ঋণের সুদ দিতে হবে। এই যে 10%, এটার নাম কি? নামিক সুদ। তো আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে নামিক সুদ হলো 10%। তাহলে আমরা বুঝতে পারছি যে নামিক সুদ কোনটা। তাহলে আমরা সহজেভাবেই বুঝলাম যে নামিক সুদ ওইটাই যে আমি যে পার্সেন্টের মানে হচ্ছে ব্যাংক থেকে মানে হচ্ছে ঋণ নিছি, আমি ব্যাংক আমাকে বলছে যে এই পার্সেন্ট হারে সুদ দিতে হবে, ওটা হচ্ছে কি সুদ? নামিক সুদ। তাহলে ওকে, দেখি আমরা কার্যকরী সুদ কোনটা। তাহলে দেখো, ঋণ গ্রহীতা ও ঋণদাতাকে প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করে তাকে কার্যকরী সুদ বলে। তাহলে ঋণ গ্রহীতা ঋণদাতাকে, ঋণ গ্রহীতা মানে কি? আমি বা তোমরা। ঋণদাতাকে ব্যাংক। তাহলে ঋণ গ্রহীতা ঋণদাতাকে প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করে, তাহলে কি যে হারে ঋণ নেয়, যে হারে সুদ নেয়, ওই হারে কি প্রদান করে না? তাহলে এটা কি বললো দেখি তো একটু আবার। ঋণ গ্রহীতা ঋণদাতাকে প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করে তাকে কার্যকরী সুদ বলে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন যে হচ্ছে, তাহলে যে এই যে চুক্তিবদ্ধ যে একটা বলছিল যে আমি 10% সুদ নিব, তাহলে কি এটা নেয় না? তাহলে প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করে মানে কি? এটাই তো নিবে, এটাই তো নেওয়ার কথা। চুক্তি হয়েছে কত পার্সেন্ট? 10%। তাহলে সুদ নিবে কত পার্সেন্ট? 10%। তাহলে এইখানে এই কথা বলছে কেন যে ঋণ গ্রহীতা ঋণদাতাকে প্রকৃতপক্ষে, মানে ঋণ গ্রহীতা বলতে আমি ব্যাংকে প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করব, ওইটা কার্যকরী সুদ। তাহলে একটু কেমন লাগলো না কথাটা? তাহলে আবার একটু বোঝার চেষ্টা করি। তাহলে ঋণ গ্রহীতা মানে মনে করো তুমি ঋণ গ্রহীতা, ঋণদাতা হচ্ছে ব্যাংক, ঋণদাতাকে ব্যাংক। তাহলে হচ্ছে তুমি ব্যাংকে প্রকৃতপক্ষে যে সুদ প্রদান করো, মানে তুমি কয় টাকা সুদ দাও ব্যাংককে, যে টাকা সুদ প্রদান করো, যে পার্সেন্ট সুদ প্রদান করো, ওইটাই কি? কার্যকরী সুদ। আর নামিক সুদ কোনটা? যেটা চুক্তি হয়েছে 10%, লেখা হয়েছে ইস্টামে যে আমি 10% সুদ দিব, তো ওইটা হচ্ছে কি? নামিক সুদ। আর কার্যকরী সুদ কোনটা? তুমি যে হারে কি দাও? সুদ দাও। এখন তুমি চুক্তি হয়েছে এইটা, আসলে কার্যকরী সুদ বলতে ওইটাই না। ব্যাংক যেটা বলে চুক্তির সাথে, এর চাইতে ব্যাংক বেশি নাই। তোমাদের সুবিধার জন্য একটু বলে দিলাম। ব্যাংক বলে হচ্ছে আমি 10% সুদ নিব, আসলে প্রকৃতপক্ষে এর চাইতে বেশি নাই। তাই বলছে যে ঋণ গ্রহীতা ঋণদাতাকে প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করে তাকে কি বলে? কার্যকরী সুদ বলে। তাহলে কি বলে? আমি তোমাদের বোঝানোর জন্য বললাম যে ব্যাংক কি বলে, যে ইন্টারেস্টের কথা বলে তার চাইতে কি নাই? বেশি নাই। তাহলে কিভাবে একটু দেখি তো। দেখো, অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রকৃতপক্ষে যে হারে ঋণ গ্রহণ এবং সুদ প্রদান করে তাকে কার্যকরী সুদ বলে। বছরে একাধিকবার সুদ প্রদান করা হলে কার্যকরী সুদের হার বেশি হয়। কার্যকরী সুদের হারের ক্ষেত্রে চক্রবৃদ্ধিকরণের প্রভাব জড়িত। আচ্ছা, আমরা এই দুইটা লাইন না হয় নাই বুঝলাম, আমরা উপরেটা বুঝি যে আসলে ঋণ গ্রহীতা প্রকৃতপক্ষে যে সুদ প্রদান করে, যে হারে সুদ প্রদান করে, ওটা কি? কার্যকরী সুদ। তাহলে আমরা একটু উদাহরণ দিলে এই কথাটা, কার্যকরী সুদের ঘটনাটা আমরা বুঝতে পারবো আসলে কি।
দেখো এখানে বলছে যে উদাহরণস্বরূপ বলা যায়, মনে করো তুমি কালিয়াকুর শাখার জনতা ব্যাংক হতে 3 বছরের জন্য 10% সুদে 1,20,000 টাকা ঋণ গ্রহণ করলে। তাহলে মানে হচ্ছে ঋণ গ্রহণ করলে তাহলে এখানে কার্যকরী সুদ কোনটা? এটা কি সুদ? এখানে আমি জাস্ট এই অঙ্কটা করে এটা করে দিছি। তুমি যে 10% হারে 1 লক্ষ টাকা মানে হচ্ছে 10% সুদের হারে 1,20,000 টাকা ঋণ নিলে, তাহলে এটা কিন্তু কি সুদ? এটা কিন্তু নামিক সুদ। তাহলে ব্যাংক তোমাকে বলছে যে তোমার কাছে 10% সুদ নিবে। তাহলে আমি আসলে আমি দিব কত? আসলে আমার কাছে নিতেছে কত? ব্যাংক বলছে 10% নিবে, তাই না? তো ব্যাংক বলছে 10% নিবে, আসলে আমি দিতেছি কত? ব্যাংক যে আমার কাছে, আমি প্রথমেই বলছি যে আসলে ব্যাংক যেটা বলে যেটা নিবে এটা নেয় না, ব্যাংক মিথ্যা কথা বলে, ব্যাংক এর চেয়ে বেশি নেয়। তাহলে বেশি কত নিল? তাহলে আমরা যদি ব্যাংক আমাকে কত বেশি নিল এটা যদি আমি বের করতে চাই, তাহলে কার্যকরী সুদের হারের যে সূত্রটা আছে এই সূত্র দিয়ে আমরা বসিয়ে দেখো বের করছি। বের করার পর এখানে দেখো দেয়া আছে যে হচ্ছে ব্যাংক আমাকে বলছে 10% সুদ নিবে, কিন্তু আমি এই যে কার্যকরী সুদ দিয়া বা বসাইয়া দেখলাম এখানে 33.1% সুদ নিছে। তাহলে ব্যাংক বলছে কত? 10% নিবে, আসলে আমার কাছে নিছে কত? 33.1%। তাহলে এটা কিভাবে বের করলাম? আমরা কার্যকরী সুদের হারের সূত্র দিয়ে, যে আসলে আমার ব্যাংক বললো 10%, আসলে কত নেয় আমরা একটু দেখি তো কার্যকরী সুদটা কিভাবে আমরা। দেখো এখানে কার্যকরী সুদের হারের সূত্র লিখছি 1 প্লাস উপরে আই নিচে m পাওয়ার m মাইনাস 1। তাহলে সূত্রের 1 প্লাস 0.1, এই যে সুদের হার 10, এই যে 10 বসাইছি, m এর মান কত? 1। এখন m এর মানে 1 দিলাম কেন? আমরা জানি যে হচ্ছে কি বলে এটারে, অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, দ্বিমাসিক, পাক্ষিক এগুলো যদি না থাকে তাহলে আমরা ধরে নিব এটা বার্ষিক চক্রবৃদ্ধি। আর বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা এম এর মান 1 দিলেও হয় না দিলেও হয়, আমরা 1 ধরে নিছি, কারণ বার্ষিক মানে বছরে একবার আমরা সুদ পাইছি বা দিছি। তাহলে 1 দিয়ে আমরা যা করলাম যা আসবে তাই আসবে, ভাগ দিলে যেটা যোগ করলাম তাই আসবে। তাহলে দেখো এখানে যদি 1 না দিলেও যেটা আসবে, দিলেও একই আসবে। আচ্ছা যাই হোক, তাহলে আমাকে ব্যাংক বলছিল যে 10% নিবে, কিন্তু নিচে হচ্ছে 33.13%। তাহলে আমার কাছে নিচে মানে আমি দিছি, তাহলে আমি দিছি কত? 33.1%। তাহলে এটা কি? কার্যকরী সুদ। আর এটা কি? নামিক সুদ। মানে হচ্ছে আমার কাছে ব্যাংক বলে, মানে চুক্তি যখন হয়েছে, ঋণ যখন নিব তখন ইস্টামে যে আমি এত টাকা সুদ দিব, মানে এরকম যদি যেখানে লেখা হয়েছে যে ব্যাংক বলছে যে এত % নিবে, ব্যাংক বলছে ঠিকই যে তারা নিবে হচ্ছে 10%, কিন্তু আমার কাছে নিচে কত? 33.1%। তো এখানে তোমরা যদি তোমাদের আব্বু বা আম্মুরা অনেকেই মানে হচ্ছে এনজিও থেকে ঋণ নেয়, তাদের যদি বলো যে আপনাদের জাস্ট প্রথম বলবা হচ্ছে সুদের হার কত, দেখবা যে একটা রেট বলছে, আচ্ছা 5%, 10%, একটা যে কোনো একটা বললো। তারপরে যদি এর পরের প্রশ্নটা তুমি যদি করো যে আপনার কার্যকরী সুদের হার কত, তাহলে আগে যে হারটা বলছে 5% বা 10% যেটা বলছে ওইটা একটু বাড়িয়ে বললো, দেখবা যে না আমাদের কার্যকরী সুদের হার হচ্ছে 12%। তাহলে আগে কিন্তু বলছিল 10%, এখন কিন্তু পরে বলছে কি 12%। কিন্তু হ্যাঁ, ব্যাংক বলে হচ্ছে কম, যে চুক্তি যখন নামিক সুদটা বলে, কিন্তু নেয় হচ্ছে কি সুদ? কার্যকরী সুদ। তো এটা তোমাদের বুঝতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো কোনটা নামিক সুদ আর কোনটা কার্যকরী সুদ। নামিক সুদ হচ্ছে চুক্তির সময় যে ব্যাংক যেটা বলে যে আমি এত নিব, ওটা হলো নামিক সুদ। আর প্রকৃতপক্ষে ব্যাংক যে সুদের হার যে পার্সেন্টটা নেয় গ্রাহকের কাছ থেকে, যে সুদটা নেয় ওটা হচ্ছে কার্যকরী সুদ, বা গ্রাহক যে সুদটা প্রদান করে ওটা হচ্ছে কি সুদ? কার্যকরী সুদ। ঠিক আছে, তাহলে আমরা নামিক সুদ, কার্যকরী সুদ এগুলো আমরা বুঝে ফেললাম। তো নামিক সুদের মধ্যে দুইটা সুদ আছে, সরল সুদ আর হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ আমরা প্রথম এবং দ্বিতীয় ক্লাসে আমরা এই সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ নিয়ে একটু আলোচনা করেছিলাম। তারপরেও আমরা খুব সহজে একটু বলি, সরল সুদ হচ্ছে আসল টাকার উপর যে সুদ নেওয়া হয়, আমি যে টাকা ঋণ নিব ওইটার উপর যে সুদ নেওয়া হয় সেটা হচ্ছে সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে আমি যে টাকা ঋণ নিব ওইটার উপর তো সুদ নিবেই, আমার ওই ঋণের উপর যে সুদ আসবে ওইটার উপরেও সুদ নিবে, এটা হচ্ছে চক্রবৃদ্ধি। তাহলে আমরা একটু সহজ করে পড়ি, দেখো তাহলে নামে সুদ মানে হচ্ছে এটা দুই ধরনের, একটা সরল একটা চক্রবৃদ্ধি সুদ। তাহলে দেখো আসল টাকার উপর প্রতি বছর নির্দিষ্ট হারে যে সুদ ধার্য করা হয় তাকে সরল সুদ বলে, এটা আমরা বলছি।
অর্থাৎ আসলের অতিরিক্ত যে টাকা ঋণদাতাকে দিতে হয় সেটা হলো সুদ, মানে আসল টাকার উপর অতিরিক্ত যে টাকা দিই আমরা ওইটাই তো সুদ, তাই না? তো আমি 1,000 টাকা ঋণ নিছি, কিন্তু আমি 1,010 টাকা দিছি, তাহলে এই 10 টাকায় অতিরিক্ত এটা কি, এটার নাম কি? সুদ। তাই বলছে সরল সুদের হারে মূলধন বিনিয়োগ করলে প্রত্যেক বছরের সুদের পরিমাণ সমান হয়। হ্যাঁ, সরল সুদের কি প্রত্যেক বছরে কি সুদের হার একই হয়, বেশি হয় না, কারণ এটা সুদের উপরেও সুদ নেয় না, শুধু আসল টাকার উপরেই কি নাই, সুদ নেয়, এর জন্য সমান হয়। আর চক্রবৃদ্ধি সুদ আমরা দেখি একটু। চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ বলছে দেখো যে একটি নির্দিষ্ট সময়ের সুদ পরবর্তী আসলের সাথে যুক্ত হয়ে, আমরা যদি এটার একটু সহজভাবে বলি যে সুদ আসলের সাথে যুক্ত হয়ে বৃদ্ধিপ্রাপ্ত আসলের উপর প্রতি বছর নির্দিষ্ট হারে যে সুদ ধার্য করা হয় তাকে কি বলে? চক্রবৃদ্ধি সুদ বলে। তাহলে আমরা কি বললাম যে সুদ আসলের সাথে যুক্ত হয়ে, যে আমার সুদটা এবং আসলটা এই দুইটা যোগ হইলো, যোগ করার পরে যে আসলটা হইলো বৃদ্ধিপ্রাপ্ত আসলের উপর যে সুদ ধার্য করা হয় সেটা কি? চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ বলতে সহজভাবে আমরা বুঝি যে এটা আসল টাকার উপর সুদ নিব, সুদের উপর সুদ নিব, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আর সরল সুদ হচ্ছে যে শুধুমাত্র কি নিবে, সুদের উপরেই সুদ নিবে, নাকি না, সুদের উপর কিন্তু সরল সুদের সুদ নেয় না, শুধু আসল টাকার উপর সুদ নেয়। তাহলে আবারও বলি ফাইনালি, সরল সুদ হচ্ছে শুধু আসল টাকার উপর সুদ নেয়, আর চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদের মাধ্যমে কি নেয়, আসল টাকার উপরও সুদ নেয় এবং সুদের উপরেও সুদ নেয়, ওটা হচ্ছে কি? চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তাহলে আমাদের এই যে সরল সুদের সূত্র এবং চক্রবৃদ্ধির সূত্র আমরা দেয়া আছে, আমরা দেখব। ঠিক আছে, তাহলে আমরা আজকে যে আলোচনা করব, মূল আলোচনায় চলে যাই আমরা। দেখো এখানে আমরা লিখছি সরল সুদ, সরল সুদের সূত্র। যদি আমাকে অঙ্কে বের করতে বলে সরল সুদ নির্ণয় করো, তাহলে আমি কিভাবে করব? এই সূত্রের মাধ্যমে বের করব। তাহলে সূত্রটা কি? সরল সুদ, সরল সুদের সূত্র হচ্ছে সংক্ষেপে লিখতে পারি, ইংরেজিতে নাম হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, আর সরল সুদকে আমরা সংক্ষেপে লিখতে পারি SI, মানে হচ্ছে সিম্পল S.I, সিম্পল ইন্টারেস্ট। সরল সুদের সূত্র কি? P গুণ I গুণ N, সংক্ষেপে আমি বলতে পারি পিন। সরল সুদের সূত্র হচ্ছে পিন, PIN, পিন। ঠিক আছে, পি মানে কি? পি মানে হচ্ছে আসল টাকা বা বিনিয়োগকৃত টাকা, তুমি যে টাকাটা বিনিয়োগ করছো বর্তমানে ওটা হচ্ছে পি, আসল টাকা বা বিনিয়োগকৃত টাকা। আই মানে সুদের হার আমরা জানি বা মুনাফার হার, এন মানে কি? বছর সংখ্যা বা মেয়াদকাল, এটা আমরা জানি। তাহলে চক্রবৃদ্ধি সুদ, দেখো চক্রবৃদ্ধি সুদের এখানে সূত্র দেয়া আছে। চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, সংক্ষেপে লিখতে পারি CI। আর সরল সুদকে আমরা সংক্ষেপে লিখতে পারি কি? SI। আর চক্রবৃদ্ধি সুদকে লিখতে পারি CI। আর CI এর সূত্র কি? মানে চক্রবৃদ্ধি সুদের সূত্র কি? সূত্র হচ্ছে P ইন্টু 1 প্লাস I টু দি পাওয়ার N মাইনাস P। হ্যাঁ, পাওয়ার পরে এই পাওয়ারের সাথে কিন্তু মাইনাস না, এই মাঝামাঝি কিন্তু মাইনাস, হ্যাঁ, মাইনাস P। তো তারপরে দেখো আরেকটা আমরা দেখবো আজকে, আর আমরা শিখবো আরেকটা, কার্যকরী বা প্রকৃত সুদের হার। তো কার্যকরী বা প্রকৃত সুদের হার এখানে আমরা পূর্বে একটু দেখেছি। কার্যকরী বা প্রকৃত সুদের হার আমরা এটাকে সংক্ষেপে বলতে পারি EIR বা EAR। EIR মানে হচ্ছে আমরা জানি মানে হচ্ছে কি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, আর EAR মানে এটাও আমরা জানি ইফেক্টিভ অ্যানুয়াল রেট। তো এটার বাংলায় হচ্ছে কার্যকরী বা প্রকৃত সুদের হার, কার্যকরী সুদের হার বা প্রকৃত সুদের হার। তো কার্যকরী সুদের হার বা প্রকৃত সুদের হার, আমরা তাহলে এই তিনটা যে সূত্র, এই তিনটা সূত্র কখন কোন সূত্র ব্যবহার হবে, কোন সময় আমরা কোন সূত্র ব্যবহার করব, এই অঙ্কের ক্ষেত্রে তো আমাদের এইগুলাই প্রবলেম হয়ে যায়। আসলে আমি বারবার বলতেছি যে কখন কোন সূত্র ব্যবহার করব, এটা অঙ্কেই বলে দিবে তুমি কোন সূত্র ব্যবহার করবা। অঙ্ক দেখলেই তুমি বুঝবা যে কখন সরল সূত্র ব্যবহার করব, কখন চক্রবৃদ্ধি, আর কখন কার্যকরী বা প্রকৃত সুদের হার আমরা ব্যবহার করব। হ্যাঁ, আমাকে যদি বের করতে বলে সরল সুদ, তাহলে আমি সরল সুদের সূত্র বের করব। যদি আমাকে বের করতে বলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ নির্ণয় করো, তাহলে আমি চক্রবৃদ্ধি সুদের পরিমাণ নির্ণয় করব। যদি আমাকে বের করতে বলে কার্যকরী বা প্রকৃত সুদের হার, যদি বের করতে বলে কার্যকরী সুদের হার নির্ণয় করো বা প্রকৃত সুদের হার নির্ণয় করো, তাহলে আমরা এই সূত্র দিয়ে করে ফেলবো। ঠিক আছে, হ্যাঁ, আমাকে খালি যদি বের করতে বলে সুদের পরিমাণ কত টাকা, সুদের পরিমাণ কত টাকা, চক্রবৃদ্ধি বলা নাই, সরল সুদও বলা নাই, খালি বলছে যে সুদের পরিমাণ কত নির্ণয় করো, তাহলে ধরে নিতে হবে যদি এরকম লেখা থাকে যে সরল সুদের পরিমাণ নির্ণয় করে, এটা বলা নাই, চক্রবৃদ্ধি সুদের পরিমাণ নির্ণয় করে, এটা বলা নাই, শুধু বলা আছে সুদের পরিমাণ নির্ণয় করো, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কি করব? হ্যাঁ, আমরা ধরে নিব চক্রবৃদ্ধি সুদ। তো ঠিক আছে, আমরা পর্যায়ক্রমে প্রথম থেকে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ এবং
কার্যকরী সুদ, এই তিনটা আলোচনা করি। ঠিক আছে, আমরা প্রথম যাই সরল সুদে। তো সরল সুদের সূত্র আমরা দেখছি, আমরা বলছি যে সরল সুদের সিম্পল ইন্টারেস্ট PIN পিন। তো এটা দেখি, এখানে আমরা একটা অঙ্কের ডাক দেখি কি বলছে। আমরা দেখি মিস্টার এক্স বার্ষিক 10% হারে 3 বছরের জন্য 1000 টাকা ব্যাংকে জমা রেখেছে। তাহলে মিস্টার এক্স যে কোনো একজন ব্যক্তি বা তুমি মনে করো যে তুমি 3 বছরের জন্য কি করছো, 1000 টাকা ব্যাংকে জমা রাখছো। 3 বছর শেষে ব্যাংকে জমাকৃত সরল সুদ কত হবে? 3 বছর শেষে তোমার সুদের পরিমাণ কত টাকা হবে, কত হবে, এখানে কিন্তু বলে নাই কত পার্সেন্ট হবে, তা কিন্তু বলে নাই। 3 বছর শেষে ব্যাংকে জমাকৃত সরল সুদ কত হবে, কত মানে পরিমাণ বোঝাইছে, তাহলে টাকা বোঝায়, তাই না? কত টাকা হবে? তাহলে আমরা যেহেতু এখানে বলছে সরল সুদের কত পরিমাণ কত টাকা হবে, তাহলে আমরা যেহেতু সরল সুদ স্পষ্ট বলে দিছে, তাহলে আমরা দেখব যে আসলে আমি যদি 1000 টাকা আমি যদি রাখি, তাহলে ব্যাংক যদি আমাকে 10% সুদ দেয়, তাহলে আমি 3 বছর পরে কত টাকা সুদ পাবো? তাহলে এখানে দেখলাম আমি যদি 1000 টাকা ব্যাংকে আমি রাখি, ব্যাংক 3 বছরের জন্য যদি আমি রাখি, তাহলে আমি ব্যাংক যদি আমাকে 10% সুদ দেয়, তাহলে আমি 3 বছর পরে আমি কত পাবো? 300 টাকা সুদ পাবো। তাহলে এটা কীভাবে করলাম? এখানে যেহেতু বলছে সরল সুদের পরিমাণ কত হবে, সরল সুদের সূত্র লিখলাম PIN পিন। তো আমরা লিখলাম পি মানে হচ্ছে আমরা জানি যে আসল টাকা বা বিনিয়োগকৃত টাকা। আমি তাহলে এখানে বিনিয়োগ করছিলাম কত, 1000 টাকা, তাহলে পির মান 1000 আই মানে সুদের হার আমরা জানি। তো এখানে সুদের হার 10%, 0.10 গুণ হচ্ছে এন মানে বছর সংখ্যা। তো আমরা দেখলাম যে সরল সুদের কিভাবে করতে হয়। তো আশা করি বুঝতে পারছো। ওকে, তারপরে আমরা দেখব চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের সূত্র এটা। তো দেখি চক্রবৃদ্ধি সুদ কি বলছে। দেখো বলছে জনাব হাসান 3 বছরের জন্য 1000 টাকা ঋণ গ্রহণ করেছে। 3 বছরের জন্য কি করছে? 1000 টাকা ঋণ গ্রহণ করেছে। সুদের হার 10% হলে 3 বছর পর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত টাকা নির্ণয় করো। তাহলে জনাব হাসান যে হচ্ছে 3 বছরের জন্য যে 1000 টাকা ঋণ নিছে, সুদের হার কত? ব্যাংকে সুদের হার সুদ দিতে হবে কত? 10% কিন্তু সুদ দিতে হবে। তাহলে এই যে 10% করে সুদ দিবে, 3 বছরই দিবে, তাহলে আসলে 3 বছর সে কত টাকা সুদ দিল, এটা আমি কীভাবে? তাই তো বলছে যে জনাব হাসান 3 বছরের জন্য 1000 টাকা ঋণ গ্রহণ করেছে। সুদের হার 10% হলে 3 বছর পর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত টাকা নির্ণয় করো। এখানে বলে দিছে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত টাকা। আর আগেরটা কি বলছিল? সরল সুদের পরিমাণ কত টাকা নির্ণয় করো। বলে দিছি স্পষ্ট করে, এর জন্য আমরা সরল সুদের লিখছি। আর এখানে বলেছে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত টাকা নির্ণয় করো, মানে সুদের যে এই যে সে 3 বছরের জন্য যে 1000 টাকা যে ঋণ নিছে, 10% যে সুদ দিবে, এই 1000 টাকার উপর 10% যে সুদ দিবে, কত টাকা সুদ দিবে, সুদের পরিমাণ কত টাকা, সেটা আমরা বের করব। তাহলে কি সরল সুদ বের করবো? সরল সুদের দিয়েও তো বের করা যায় না। এখানে কিন্তু বলে দিছে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত। যদি বলতো সরল সুদের পরিমাণ কত, তাহলে আমরা কি লিখতাম? ওই সূত্র আগে গত যে সূত্রটা লিখলাম ওইটা লিখতাম, পিন সূত্র লিখতাম। আর এখানে বলেই দিছে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত, এর জন্য আমরা কোন সূত্র লিখবো? বলে দিছি যে এইটা দেখো, এই জায়গায় চক্রবৃদ্ধি সুদের পরিমাণ আমরা এটা লিখবো। তো এখানে সুন্দর করে দেখো আমরা দিয়ে দিছি। তো এখানে এই 1000 টাকা পি মানে আসল টাকা, এই যে আমি বিনিয়োগ করছি যে বা বিনিয়োগকৃত টাকা, তারপরে এই সূত্রের 1 প্লাস আই মানে হচ্ছে সুদের হার, এই যে 0.10, তারপরে ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার এন মানে 3, এই যে 3 পাওয়ার দিলাম, মাইনাস কত, আবার পি মানে বিনিয়োগকৃত টাকা 1000 টাকা। তাহলে এই যে 1000 টাকা, এই জাস্ট আমরা এই ব্র্যাকেটের কাজটুকু আগে করছি এখানে। তো তারপরে আমরা যদি এই দুইটা গুণ করে এটা আসছে -1000। তো দেখলাম যে 3 বছর শেষে আমি যদি 1000 টাকা হচ্ছে মানে হচ্ছে কি বলে 1000 টাকা আমি যদি 3 বছরের জন্য ঋণ গ্রহণ করি, তাহলে আমাকে চক্রবৃদ্ধি সুদ দিতে হবে কত? 331 টাকা আমাকে চক্রবৃদ্ধি সুদ দিতে হবে। তাহলে আমরা কখন মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ব্যবহার করব আর কখন চক্রবৃদ্ধি সুদের সূত্র ব্যবহার করব, আশা করি বুঝতে পারছি। আমরা যখন চক্রবৃদ্ধি সুদের কথা বলা থাকবে, তো মানে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত, তখন এটা করবো। আর যখন মানে সরল সুদের কথা বলা থাকবে, তখন আমরা ওইটা করব, তাই না? তো সুদের পরিমাণ বের করতে বললে, হ্যাঁ আমার যদি বলে সুদের হার, তা এটা কিন্তু সুদের হার বলে নাই, এটা কিন্তু পার্সেন্ট বের করতে বলে নাই, টাকা কিন্তু বের করতে বলছে। এখানে কিন্তু টাকা বের করতে বলছে, এটা কিন্তু বুঝতে হবে তোমার, তাই না? হারের ব্যাপারটা অন্যরকম, আমরা পরে শিখবো। আমরা জাস্ট হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত টাকা, আমি যদি 1000 টাকা রাখলাম, এটা 3 বছর পরে আমি কত টাকা সুদ দিব, জাস্ট এই সুদের পরিমাণটা আমরা বের করলাম, টাকায়
রূপান্তর করলাম। ওকে, তাহলে আমরা এই অঙ্কটা তোমরা দেখবা যে এটার মধ্যে কি হবে। এই দুই পক্ষে একটু দেখো তো। তো দেখো কি বলছে যে হচ্ছে জনাব ফাহিম একটি ফ্ল্যাট ক্রয় করতে চান। বর্তমানে ফাহিমের অর্থ সংকটের কারণে তিনি সোনালী ব্যাংক থেকে 12% সুদের হারে 20 লক্ষ টাকা 5 বছরের জন্য ঋণ নিতে চাচ্ছেন। তাহলে এখানে তার টাকা দরকার, সে ফ্ল্যাট কিনতে চায়, তো এর জন্য 20 লক্ষ টাকা দরকার। সে সোনালী ব্যাংক থেকে 12% সুদে কি নিতে চাচ্ছে, ঋণ নিতে চাচ্ছে। কয় বছরের জন্য? 5 বছরের জন্য। তাহলে গ নম্বর কি বলছে, যদি ফাহিম ব্যাংক থেকে ঋণ নেয় তাহলে তাকে কত টাকা সুদ পরিশোধ করতে হবে। তাহলে এখানে কত টাকা সুদ দিতে হইব। সে যদি এই 5 বছরের জন্য 20 লাখ টাকা নেয় তাহলে 12% যে সুদ দিব, 12% করে যে সুদ দিতে হবে 5 বছরে যে দিতে হবে, এই 12% কত টাকা সুদ আসে, কত টাকা দিতে হবে সুদ। তাহলে এটা কি সরল সুদের কথা বলছে? তাও তো বলা নাই। চক্রবৃদ্ধি সুদ কত হবে তা বলছে? তাও বলা নাই। কি বলছে? বলছে যদি ফাহিম ব্যাংক থেকে ঋণ নেয় তাহলে তাকে কত টাকা সুদ পরিশোধ করতে হবে, মানে কত টাকা সুদ দিতে হবে। এখানে সরল সুদও বলে নাই, চক্রবৃদ্ধি সুদ বলা নাই। যদি খালি বলছে সুদের পরিমাণ কত, যদি এরকম বলা থাকে তাহলে আমরা ধরে নিব এটা চক্রবৃদ্ধি সুদের কথা বলছে। তো সরল সুদের কথা বলা থাকলে, সরল সুদ থাকলে অবশ্যই কি থাকবে, যে সুদের পরিমাণ বলা থাকবে। তাহলে ঠিক আছে, আমরা দেখি যে আসলে যেহেতু বলছি যে কোনো কিছু বলা না থাকলে কি হবে, আমাদের চক্রবৃদ্ধি সুদ হবে। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদের দিয়ে নির্ণয় করা দেখি। তাহলে এই যে দেয়া আছে আমাদের এখানে সুন্দর করে, তো চক্রবৃদ্ধি সুদের সূত্র আমরা লিখছি। তো চক্রবৃদ্ধি সুদের সূত্র আমরা জানি পি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে পি, তাই না? তো এখানে পি মানে হচ্ছে যে টাকা ঋণ নিছে, বর্তমানে যে টাকা উনি ঋণ নিতে চাচ্ছে ওইটা পি। তাহলে এখানে পি 1 আই মানে হচ্ছে সুদের হার 12% সুদ এখানে দেয়া আছে। আর হচ্ছে 1 মানে হচ্ছে বছর সংখ্যা কত, 1 না কত, 5। তো এখানে একটু মিস্টেক আছে, এখানে বছর সংখ্যা এখানে 5 হবে। হ্যাঁ, তো 5 করে তোমরা মানে বছর সংখ্যা এখানে 5 আছে, তো এখানে 5 দিবা। 5 দেওয়ার পরে যে টাকাটা আসবে তোমরা ওইটা মানে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তো এখানে যদি বছর সংখ্যা 1 হইতো, তাহলে 1 হইলে আমরা তুমি ধরে নাও, তাহলে বছর সংখ্যা এখানে 1, তাহলে 1 বছরের জন্য সে নিতে চায়, তাহলে 1 বছরের জন্য সে যদি নিতে চায়, বছর সংখ্যা যদি 1 হয়, 1 বছরের জন্য যদি নিতে চায় তাহলে তাকে 2,40,000 টাকা কি দিতে হবে, সুদ দিতে হবে। দেখো আমি আবারও বলছি যদি এখানে মানে হচ্ছে বছর সংখ্যা যদি 5 না হয়ে 1 হইতো, তাহলে সে 20 লাখ টাকা ঋণ নিছে, ঋণ নিলে তাকে কত টাকা 1 বছর পরে সুদ দিতে হতো, 2,40,000 টাকা। তাহলে আমরা আবারও বলি যে এখানে যেহেতু কোনো সুদের কথা, সরল সুদের পরিমাণ কত টাকা হবে বা চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত টাকা হবে কোনো কিছু কিন্তু বলা ছিল না। আমরা বলছি যদি এরকম বলা থাকে যে সুদের পরিমাণ নির্ণয় করো বা সুদের পরিমাণ কত টাকা, যদি এরকম বলা থাকে, সরল সুদ বলা নাই, চক্রবৃদ্ধি সুদ বলা নাই, আমরা ধরে নিব এটা কি সুদ, চক্রবৃদ্ধি সুদ। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, আমরা কার্যকরী সুদের হার আমরা একটু দেখব। কার্যকরী সুদের হারটা আমরা জানি, কার্যকরী সুদের হারের সূত্র হচ্ছে এইটা, যে কার্যকরী সুদের হারের সংক্ষেপ হচ্ছে EIR বা EAR। আমরা সূত্র হচ্ছে 1 প্লাস আই ডিভাইডেড বাই এম, তারপর হচ্ছে হোল টু দি পাওয়ার m মাইনাস 1। তো এখানে দেখো বলছে মিস্টার হামিদ জানতে চায় নামিক সুদের হার 12% হলে, আমরা জানি যে নামিক সুদের হার 12% হলে প্রকৃত সুদের হার বা কার্যকরী সুদের হার কত। হ্যাঁ, আমরা কিন্তু এটা জানি যে আমি বলছো নামিক সুদের হার মানে আমি ব্যাংক আমাকে বলছে 12% সুদ দিতে হবে বা আমি দিব, তাহলে আসলে যদি 12% সুদ হয় আসলে কার্যকরী সুদ মানে ব্যাংক কত নেয় আমি সেটা দেখতে চাই, সেটা জানতে চাই। তো এটাই বলছে যে কার্যকরী সুদের হার কত হবে। তো কার্যকরী সুদের হার যেহেতু কত হবে আমাকে নির্ণয় করতে বলছে, তো আমরা কার্যকরী সুদের হার নির্ণয় করব। এখানে ক নম্বর বলছে বার্ষিক ভিত্তিতে। বার্ষিক ভিত্তি মানে হচ্ছে কি, বার্ষিক ভিত্তিতে মানে সুদটা বার্ষিক হারে দিতে হবে। তার বার্ষিক ভিত্তি মানে আমরা জানি যে এম এর মান কি হয়, এম এর মান দিলেও হয় না দিলেও হয়, আর আমরা যদি দেই তাহলে 1 দিব। বার্ষিক ভিত্তিতে মানে হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি যদি থাকে তাহলে এম এর মান হয় 1, এম এর মান কত হয়, 1 হয়। তো এম এর মান 1 দিলেও হয়, বার্ষিক চক্রবৃদ্ধি দেওয়া থাকলে এম এর মান দিলেও হয় না দিলেও হয়। তারপরে যেহেতু এখানে এম এর মান দিলে, দেখো তুমি যদি বসাও এখানে EIR এর সূত্র লিখলাম যেভাবে আছে, তো এর সূত্র
নেওয়ার ক্ষেত্রে এখানে 100 তোমরা দেখতেছো, হ্যাঁ এখানে আবার 100 কেন? হ্যাঁ, তুমি এই সূত্র লেখার পরে মনে মনে 100 দিয়ে গুণ দিতে হয়, কারণ এখানে কি মানে সুদের হার কত, এটা পার্সেন্ট বের করতে বলছে, টাকাই কিন্তু বের করতে বলে নাই, পার্সেন্ট বের করতে বলছে। তো সুদের হার যেহেতু বলছে শতকরা হয়, এর জন্য 100 দিয়ে গুণ দিতে হয়। এখানে দেখিয়ে দিছে, আর আমরা এখানে দিই নেই, কারণ হচ্ছে আমরা বলে দিতাম তাই। আচ্ছা ঠিক আছে, আমাকে প্রকৃত সুদের হার নির্ণয় করতে বলছে। দেখো এখানে বলছে কার্যকরী সুদের হার কত টাকা হবে যখন সুদ হিসাব করা হবে বার্ষিক ভিত্তিতে। তাহলে বার্ষিক ভিত্তি মানে হচ্ছে এম এর মানে 1, বা না দিলেও হয়। তাহলে আমি বসাইলাম 1 বসাইলাম প্লাস আয়ের মান হচ্ছে কি সুদের হার 12, তাহলে 12 বসাইলাম। এম এর মান, আচ্ছা এটা যে ভাগ দিলে যেটা আসবে তো 12তে আসবে, দিলেও হয় না দিলেও হয়, পাওয়ার করলেও হবে যেটা, না করলেও হবে -1। তো এটা আমরা করে দেখলাম, দেখো এই যে 12ই আসছে, মানে যেভাবে আছে ওইভাবে। তাহলে আমরা বার্ষিক চক্রবৃদ্ধিতে আমাদের নামিক সুদ যেটা আর কার্যকরী সুদের হারই একটাই। তাহলে দেখি তো, খ নম্বর বলছে অর্ধবার্ষিক, তাই না? খ নম্বর অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে প্রকৃত সুদের হার কি? অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি মানে কি? এম এর মান কত হবে? 2 হবে, আমরা জানি, কারণ অর্ধবার্ষিক মানে অর্ধেক, বছরের অর্ধেক। অর্ধেক মানে বছরের অর্ধেক মানে হচ্ছে 6। তাহলে 6কে যদি 6 দ্বারা যদি আমরা 12কে ভাগ দিই, মানে 12কে যদি আমরা 6 দিয়ে ভাগ দিই, তাহলে এম এর মান কত আসে? আমরা 2 আসে। আমরা গত 2টা ক্লাসে শিখছি যে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি থাকলে আমরা অর্ধেক মানে হচ্ছে অর্ধবার্ষিক বা ষান্মাসিক, ষান্মাসিক মানে 6, আমরা 6কে বা 6 দ্বারা 6কে আমরা কি করব? 12কে 6 দ্বারা ভাগ দিব, ভাগ দিলে আমাদের যেটা আসে ওটা হচ্ছে এম এর মান। তো আমরা এই যে এম এর মানটা শুধুমাত্র চেঞ্জ হয়েছে, আর বাকি সব ঠিক। আমরা ভাগের কাজগুলো আগে করে নিব, তারপরে হচ্ছে ভাগের কাজ করে নেওয়ার পরে ভাগ করার পরে তারপরে যোগ এটা দিব, দেখার পরে তারপর পাওয়ার করলে এটা চলে আসবে। দেখো ভাগ করার পরে যোগ দিলে এটা আসে, তারপরে পাওয়ার, এই যে পাওয়ার, হ্যাঁ -1 দিছে, তারপরে এটা পাওয়ার করার পরে তারপরে মাইনাস করছে, মাইনাস করার পরে এটা আসছে, পরে গুণ 100 দিছে। তাহলে তোমাদের ক্যালকুলেশনের বিষয় হচ্ছে তোমরা ক্যালকুলেটারে একেবারে করবা, এত লাইন ভাঙা করার দরকার নাই। তো তোমরা প্রথম ভাগ দিবা, 0.12 লিখলা, উপরের সংখ্যা আগে উঠাইতে হয় ক্যালকুলেটারে, আমি বারবার বলি। তো এইটা হচ্ছে উঠানোর পরে ভাগ, ক্যালকুলেটারে ভাগ উঠাইবা, পরে 2 দেওয়ার পরে সমান দিলা, দেওয়ার পরে যোগ 1 সমান দিলা, দেখবা এটা চলে আসছে। পরে কি পাওয়ার আমাদের ক্যালকুলেটারের উপরে আছে যে হচ্ছে সাকিন বা তাসদিদের মতো কোরআন শরীফের মধ্যে যেটা আছে, তো ওইটা মাছে কাটার মতো বাঁকা যেটা, তো ওইটা আমরা টিপে তারপরে হচ্ছে কি করব, 2 উঠিয়ে সমান দিব, সমান দিলে আমাদের একটা রেজাল্ট চলে আসবে, মানে এটা আসবে, সরি দেওয়ার পরে -1 দিব, এটা চলে আসবে, পরে গুণ 100 দিলে আমাদের এটা চলে আসবে। দেখো তাহলে আমাকে ব্যাংক বলছিল হচ্ছে যে হচ্ছে 12% সুদ নিবে, হ্যাঁ, নামিক সুদ মানে হচ্ছে আমাকে ব্যাংক বলছিল যেটা, যে আমাকে 12% সুদ নিবে বা চুক্তি করছিল। দেখো অর্ধ বার্ষিক ভিত্তিতে ব্যাংক আমার কাছে কত নিল সুদ? ব্যাংক কিন্তু আমাকে 12.36% নিছে। তাহলে ব্যাংক বলছে 12% নিবে, কিন্তু আমি কার্যকরী সুদ বের করে দেখলাম বা অর্ধ বার্ষিক চক্রবৃদ্ধিতে প্রকৃত সুদের হার নির্ণয় করে দেখলাম যে আমাকে কত পার্সেন্ট নিতেছে, আমার কাছে 12.36% নিতেছে। তারপর আরেকটা দেখি, এখানে গ নাম্বার বলছে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে। তাহলে শুধুমাত্র এখানে বাকি যেগুলো আছে সব শুধুমাত্র এম এর মান চেঞ্জ, আর সব ঠিকই আছে। দেখো ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, ত্রৈমাসিক মানে কি? ত্রৈমাসিক মানে ত্রৈ মানে 3 মাস পর পর। তাহলে 12কে আমি 3 দিয়ে ভাগ দেবো, 12কে 3 দিয়ে ভাগ দেবো কেন? 12 মানে 1 বছর সমান 12 মাস। তাহলে ত্রৈমাসিক মানে মাস বলছে 3 মাস পর পর। তাহলে 3কে 3 দ্বারা আমি 12কে আমি 3 দ্বারা ভাগ দিব, তাই না? তাহলে আমার এম এর মান কত চলে আসে? 4 চলে আসে। দেখো এখানে এম এর মান 4। আমরা বলছি যেভাবে ক্যালকুলেশন করতে হয়, আগে ভাগের কাজ করবা, তারপর যোগ করবা, পরে পাওয়ার দিবা, তারপর পাওয়ার দেওয়ার পরে সমান দিবা, পরে -1 সমান গুণ 100 দিলে এটা চলে আসবে। তাহলে দেখো ত্রৈমাসিক 3 মাস পর পর যদি আমি সুদ নিই, তাহলে ব্যাংক আমাকে বলছে 12% নিবে, কিন্তু নিতেছে কত? 12.55%। এটা কিন্তু বুঝতে হবে। আচ্ছা দ্বিমাসিক চক্রবৃদ্ধিতে ক্ষেত্রে প্রকৃত সুদের হার, তাহলে দ্বিমাসিক মানে 2 মাস পর পর। তাহলে 12কে আমি 2 দিয়ে ভাগ দিব, তাহলে আমার মান কত আসবে? 6। তাহলে এই যে চলে আসছে এইভাবে ক্যালকুলেশন। তো এই হচ্ছে কথা। আমাকে যদি প্রকৃত সুদের হার বা কার্যকরী সুদের হার বের করতে বলে, তাহলে আমরা এই সূত্র দিয়ে করব, কিন্তু লক্ষ্য রাখতে হবে সেটা কি ত্রৈমাসিক বলছে, না দ্বিমাসিক বলছে, না অর্ধবার্ষিক বলছে। তাহলে ত্রৈমাসিক বললে হচ্ছে 12কে 3 দিয়ে ভাগ দিব, তাই এম এর মান 4 আসবে। যদি দ্বিমাসিক বলে তাহলে 12কে 2 দেওয়া ভাগ দেবো, তাহলে আমার মান 6 আসবে। এই জিনিসগুলা, এই চক্রবৃদ্ধিগুলো একটু মনে রাখতে হবে। আমাকে স্পষ্ট বলে দিবে অঙ্কে যে কার্যকরী সুদের হার নির্ণয় করো বা প্রকৃত সুদের হার নির্ণয় করো। আমি এই সূত্র লিখব, লেখার পরে আমাকে দেখতে হবে সেখানে কি অর্ধবার্ষিক বলছে, দ্বিমাসিক বলছে, না মাসিক বলছে। তাই মাসিক বললে আমরা জানি এটা হচ্ছে 12 মাস, এম এর মান কত হয়? 12 হয়।
তো ঠিক আছে, আমরা তোমাদের কিছু বাড়ির কাজ দিয়েছি, তোমরা আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। তো বাড়ির কাজ এখানে দেখো সুন্দর করে দিয়ে দিছি, আমরা তোমাদের সুবিধার জন্য একটু রেজাল্টও এখানে দেখিয়ে দিয়েছি। তো তোমরা রেজাল্টগুলো যদি মিললে বা 1 2 এদিক সেদিক হয় সমস্যা নাই, দশমিকের পরে সংখ্যায় এদিক সেদিক হইতে পারে, কেমন? তো তোমরা এই বাকি যেগুলো বাড়ির কাজ দিলাম, যেটা দিলাম এগুলো তোমরা অবশ্যই করে নিয়ে আসবে। হ্যাঁ, তো ঠিক আছে, যে কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনবক্স করবে, বলতে পারো যে স্যার এটা আমি বুঝি নাই, আমি আবার রিপিট ক্লাস নিব। ঠিক আছে, সবাইকে আজকে ক্লাসে থাকার জন্য ধন্যবাদ, এতক্ষণ সাথে থাকার জন্য। আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে এবং তোমরা উপকৃত হয়েছ। ঠিক আছে, সবাই বাসায় মনোযোগ দিয়ে পড়বে, আর আমার কথাগুলো একটু অবশ্যই মনে রাখো, কারণ ক্লাসের শুরুতে আমি বলেছি যে হচ্ছে তোমরা এই অলস সময় আর কখনোই পাও না এই স্টুডেন্ট লাইফে। তো যেহেতু এই অলস সময়গুলো তোমরা কাটাচ্ছ, তো অবশ্যই তোমাদের 9 আর 10, যেহেতু তোমাদের 9-এর একটা বছর আছে, কিন্তু তারপরেও এই সময়টা আর কখনোই পাবা না। আর 10-এর সময়টা যেহেতু তোমরা পাচ্ছ, 10-এ যারা আছো তারা যেহেতু এই বাসায় সময়টা পাইছো, তো সময়টা একটু কাজে লাগাও। তো ঠিক আছে, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম, আবারও বলছি ভালো থাকবে।